কলিং বেলের শব্দ পেয়ে কপাল কুঞ্চিত করে দরজার দিকে তাকালো সিনথিয়া। এই সময় কে এলো? নাজিমুদ্দিন সাহেব অসুস্থ, শরীর খুবই খারাপ। রাতে প্রচণ্ড জ্বর এসেছিল। জ্বরের মাত্রা 104 ডিগ্রি। জ্বরের তীব্রতায় রাত থেকেই তিনি অসংলগ্ন কথাবার্তা বলছেন। যারা কিছুক্ষণ আগে গেছে ডাক্তার আনতে, ডাক্তার নিয়ে এত তাড়াতাড়ি তো তার ফিরে আসার কথা না। এই সময় কে এলো তাহলে? সিনথিয়া দরজা খুলে দিয়ে অবাক হয়ে গেল। কাবেরী দরজায় দাঁড়িয়ে আছে। সিনথিয়া যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। তার দেখায় কোনো ভুল হচ্ছে না তো? সে বাতিকগ্রস্তের মতো বলে উঠল, কি আপনি? আমি কাবেরী, ভেতরে আসতে পারি? সিনথিয়া কিছু বলল না। রাজ্যের ঘোর লাগা নিয়ে দরজার এক পাশে সরে দাঁড়ালো। কাবেরী ঘরে ঢুকে সোফায় বসতে বসতে বলল, যারা কোথায়? বাসায় নেই? সিনথিয়ার ঘোর এখনো কাটছে না। এত বড় অভিনেত্রী তাদের জীর্ণ কুটিরে এসে বসে আছে, এটা যেন বিশ্বাসই হচ্ছে না। সে বলল, আপা একটু ডাক্তারের কাছে গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আপনি বসুন, কি খাবেন? চা দিই? আমি চা ছাড়া কিছুই বানাতে পারি না। কিছুই করতে হবে না, তুমি এদিকে এসো, আমার পাশে বসো। তুমি যারার কে হও? ছোট বোন? জি, তবে খুব বেশি ছোট না। অনেকেই আমাকে পিচ্চি মেয়ে মনে করে। আমি মোটেও পিচ্চি মেয়ে না। আপার আমার বয়সের ব্যবধান মাত্র 6 বছরের। কাবেরী হেসে উঠল। সিনথিয়ার মুগ্ধ চোখে তাকিয়ে রইল। কত সুন্দর সে হাসে। সিনথিয়া কখনো কাবেরীর সিনেমা দেখেনি। কলেজে আসতে যেতে পোস্টারে কাবেরীকে দেখেছে, আর কলেজের সিনেমা পাগল বান্ধবীদের কাছ থেকে শুনেছে তার অভিনয়ের প্রশংসা। কাবেরী বলল, নাম কি তোমার? সিনথিয়া। শোনো বোন সিনথিয়া, আমাকে দেখে এভাবে অবাক হয়ে তাকিয়ে থাকার কিছু নেই। আজ আমার যত খ্যাতি, যত নামডাক, সবে তোমার বোনের জন্য। সেদিন যদি যারা ফাইনাল অডিশন থেকে সরে না আসতো, আমি কখনোই ফার্স্ট হতে পারতাম না। আমাকে পিছিয়ে পড়তে হতো। সিনথিয়া নড়ে চড়ে বসলো। সেদিন কি হয়েছিল সেটা সে শুনতে চায়। যারা কিছুটা চাপা স্বভাবের, পুরো ঘটনা সে কখনো সিনথিয়াকে বলেনি। সিনেমার অভিনয়ের সুযোগটা হাতছাড়া করে কেন সে ফিরে এসেছিল, শুধু সেইটুকুই বলেছে। সিনথিয়া কৌতূহলী গলায় বলল, কি হয়েছিল সেখানে? আমার আপা কি সত্যি সত্যি নায়িকা হয়ে যেত? আপা কখনোই আমাকে বিস্তারিত বলেনি। আমার খুব জানতে ইচ্ছে করছে। কাবেরী মৃদু হেসে বলল, পুরো ঘটনা সে তোমাদের বলবে না, এটাই স্বাভাবিক। মাহাদিয়া যারাকে আর কেউ না চিনলেও আমি তো চিনি। তোমার বোন খুবই মুক্তরা স্বভাবের মেয়ে। দেখলে না সেদিন লাইভ অনুষ্ঠানে ফোন করেও সে তার পরিচয় দিল না। পরিচয় দিলে কি এমন ক্ষতি হতো? আমি কি তাকে খেয়ে ফেলতাম? কাবেরী কিছুটা থেমে এরপর বলা শুরু করলো। এফডিসির নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার জন্য ছবি পাঠিয়েছে অনেকেই। সবার সঙ্গে আমিও অনলাইনে ছবি পাঠালাম। আমার নিজের কোনো কম্পিউটার ছিল না। একটা সাইবার ক্যাফে থেকে ফর্ম পূরণ করে ছবি পাঠাতে হয়েছিল। ছবি তোলার এবং সাইবার ক্যাফের সামান্য খরচ মেটানোর মতো অবস্থা আমার ছিল না। এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার করে স্টুডিও থেকে ছবিগুলো তুলেছিলাম, যার সঙ্গে আমার পরিচয় হয়ে অনেক পরে। বিচারকদের দীর্ঘ যাচাই বাছাইয়ের পর যখন শেষ 10 জনের মধ্যে চলে আসি, তখন সেই 10 জনের মধ্যে বেশ সুন্দরী এবং লম্বা একটা মেয়ে দেখি। এগিয়ে গিয়ে পরিচিত হই। নাম মাহাদিয়া যারা। শখের বসে অভিনয়ে নাম লেখাতে চাই। প্রথম মেয়েটির সঙ্গে সখ্যতা গড়ে উঠলেও যখন জানতে পারি বেশি পয়েন্ট পেয়ে আমার চেয়ে সে এগিয়ে আছে, তখন তার প্রতি আমি ঈর্ষান্বিত হয়ে পড়ি। খুব খারাপ লাগে, কষ্ট পাই। ইচ্ছে করছিল হয় নিজে মরে যাই, না হয় মাহাদিয়া যারাকে গলা টিপে মেরে ফেলি। কারণ আমার সামনে এ 2 পথ ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। আমি এক অভাবী ঘরের মেয়ে। মাকে ছেড়ে বাবা চলে গেছে, অন্য এক মহিলাকে বিয়ে করে আমাদেরকে ভুলে গেছে। আমরা বেঁচে আছি নাকি মরে গেছি আমাদের কোনো খোঁজ খবর নিচ্ছে না। সংসারের এই অবস্থায় প্রতিযোগিতায় প্রথম হওয়াটা আমার জন্য খুবই জরুরি ছিল। বিচারকদের রায়ে যারা প্রথম হয়, আমি হই দ্বিতীয়। সেদিনই একটা সিনেমায় অভিনয়ের জন্য অফার করা হয় যারাকে। একই সিনেমায় আমাকে বলা হয় পার্শ্ব চরিত্রে অভিনয় করতে। আমি রাজি কিনা? আমি এক বুক অভিমান, ঘৃণা আর জেদের বসে পার্শ্ব চরিত্রে অভিনয়ের অফার ফিরিয়ে দেই। 1 সপ্তাহ পর হঠাৎ আমার মোবাইলে ফোন আসে। ফোন করেন সেই ছবির প্রডিউসার, যারাকে নাকি তারা ফোনে পাচ্ছে না, কোনো রকম যোগাযোগ করতে পারছে না। আমি যদি রাজি থাকি তাহলে যারার জায়গায় প্রডিউসাররা আমাকে একটা চান্স দিতে চায়। এমন একটা অভাবনীয় সুযোগ পেয়ে আমি তখনই রাজি হয়ে যাই। ওনারা আমাকে ছবিটিতে কাস্ট করেন। তারপরের ঘটনা তো সবারই জানা। আমাকে আর পেছনে তাকাতে হয়নি। এইটুকু বলার পর কাবেরী থামলো। সিনথিয়া অবাক হয়ে কাবেরীর কথাগুলো শুনছিল। কাবেরী বলল, আমি আজও জানি না কেন সেদিন যারা সরে এসেছিল।
কেন সে এত বড় সুযোগ 2 পায়ে ঠেলে ছড়িয়ে দিল? এমনটা না করলে আমার জায়গায় আজ সে থাকতো, আমার পরিবর্তে তারকা জগতে খচিত হতো যে নামটি, সেটি হচ্ছে মাহাদিয়া চারা। কেন এমন করলো যারা? যারা কখন এসে ঘরে ঢুকেছে কেউ লক্ষ্য করেনি। ডাক্তার পাওয়া যায়নি, ডাক্তার আসবে বিকেলে, ততক্ষণে রোগীর মাথার ঘন ঘন পানি ঢালতে বলা হয়েছে। কাবেরীকে দেখে যারা মোটেও অবাক হলো না, তার মন বলছিল কাবেরী একদিন ফিরে আসবে, এসে একটিবার হলেও যারার সঙ্গে দেখা করবে। যারা কাবেরীকে সালাম দিল। কাবেরী যারাকে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে আন্তরিকতার সঙ্গে গলা জড়িয়ে ধরে বলল, কেমন আছো যারা? যারা মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ। যারা বসলো কাবেরীর মুখোমুখি, বলতে শুরু করলো এর পরের ঘটনাগুলো। জুরি বোর্ড সেদিন আমাকে নির্বাচিত করলো। সুনামধন্য এক প্রডিউসার তার পরবর্তী ছবির জন্য আমাকে পছন্দ করলেন। ফটোশ্যুট হলো জনপ্রিয় এক অভিনেতার সঙ্গে জুটি করে আমার সিনেমা তৈরি হবে। সিনেমার কি নাম হবে সেটাও ফাইনাল করা হলো। প্রথম ছবিতে সাইনিং মানি বাবদ টাকার যে অঙ্কটা আমাকে দেওয়া হবে বলা হয়েছিল, সেটা ছিল আমার জন্য আটকে ওঠার মতো। আমি জীবনেও এত টাকা গুনে দেখিনি, ভাবিনি এমন অভাবনীয় সুযোগ আমার জীবনে আসবে। কথাবার্তা চূড়ান্ত হবার পর আমার ফ্যামিলিকে সুখবরটা জানাতে বাসায় রওনা হলাম। মা তখনও বেঁচে ছিলেন। আমি জানতাম খবরটা শুনে মায়ের চেয়ে বাবা সবচেয়ে বেশি খুশি হবেন, কারণ তিনি চেয়েছিলেন আমাকে শিক্ষিত করে গড়ে তোলার পুরো উপকারিতা যেন আমি এবং আমার ফ্যামিলি লাভ করতে পারি। মা অভিনয় করা বিশেষ পছন্দ করতেন না, তার ধারণা ছিল ভদ্র মেয়েরা এসব করে না। এফডিসি থেকে বের হয়ে আমি একটা রিক্সা নিলাম। মনে মনে ভাবছিলাম এটাই আমার শেষ রিক্সায় চড়া। এরপর আমার নিজের দামি গাড়ি হবে, সুটেড বুটেড ড্রাইভার থাকবে। গাড়ি থেকে নামার সময় ড্রাইভার গাড়ির দরজা খুলে দিয়ে বিনত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকবে। আমি নামার সাথে সাথে দৌড়ে আসবে ভক্তরা, এসে বলবে, আপু অটোগ্রাফ প্লিজ। আমি ব্যস্ত হাতে অটোগ্রাফ দিতে থাকবো। ভক্তরা আমার সঙ্গে নিজের একটা সেলফি নেওয়ার জন্য হুড়োহুড়ি শুরু করে দেবে। এসব ভাবতে ভাবতে হঠাৎ আমার রিক্সাটা দাঁড়িয়ে গেল। আমি বললাম, কি হলো? রিক্সা থামালেন কেন? রিক্সাওয়ালা কিছু বলল না, ইশারা করে সামনের দিকে দেখালো। আমার সামনে একটা সাদা রঙের গাড়ি দাঁড়ানো। গাড়ির পাশে বোরকা পরা একজন মহিলা অপেক্ষা করছেন, মুখ চোখ কালো হিজাবে ঢাকা। তিনি হাতের ইশারায় রিক্সাটা থামিয়েছেন। আমি কপাল কুঁচকে বললাম, রিক্সা থামালেন কেন? কি আপনি? মহিলা আমাকে সালাম দিয়ে মার্জিত গলায় হাসি মুখে বললেন, যারা আমাকে চিনতে পারছো না? আমি আফসানা ম্যাডাম, তোমাদের কলেজ টিচার, মনে আছে? আমি মহিলার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে বললাম, আফসানা ম্যাডাম? হ্যাঁ, তোমার সঙ্গে অনেক কথা আছে। রিক্সাটা ছেড়ে দাও, গাড়িতে এসে বসো। কোথায় যাবে? আমি তোমাকে নামিয়ে দেব, এসো এসো। আমি কেমন যেন মহাবৃষ্টির মতো রিক্সা থেকে নেমে দাঁড়ালাম। নেমে গাড়িতে উঠে বসলাম। রিক্সা ভাড়া তিনি মিটিয়ে দিলেন। বোরকা গায়ে আফসানা ম্যাডামকে দেখে এতটাই অবাক হয়ে গিয়েছিলাম যে নিজেকে আমি ভুলে গেলাম। গাড়িতে উঠে অবাক গলায় জানতে চাইলাম, ম্যাম আপনি হঠাৎ বোরকা পরে আছেন কেন? হাতে পায়েও দেখছি মোজা পরে আছেন। আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি কারো ভয়ে গা ঢাকা দেওয়ার জন্যই বোরকা পরেছেন, নাকি অন্য কোনো কারণ? না, মোটেও গা ঢাকা দেওয়ার জন্য পরিনি। যারা, তাহলে আপনি কি সে আফসানা ম্যাডাম নন যিনি? ম্যাডাম আমার কথা শেষ করতে দিলেন না, তার আগে বললেন, হ্যাঁ যারা, আমি তোমাদের কলেজ টিচার ছি আফসানাই। কেন অবাক লাগছে? আমার বিস্ময়ের মাত্রা কমছিলই না। এ কি করে সম্ভব? এ কোন আফসানা ম্যাডাম? কলেজে পড়ার সময় ওনার সম্পর্কে অনেক কিছু জানতাম। আমাদের কয়েকজনকে ওনার বাসায়ও নিয়ে গিয়েছিলেন। পারিবারিকভাবেই উনি বেশ বড় লোকের মেয়ে, তখনও বিয়ে করেননি। গুলশানে ওনাদের প্রাসাদোপম দুইটা বাড়ি ছাড়াও অনেক সম্পদ ছিল। শিক্ষকতা করতেন শুধু শখের বসে, কোনো বেতন নিতেন না। প্রতিদিন নানান ডিজাইনের শাড়ি পরে কলেজে আসতেন। কোনো শাড়ি দেশের তৈরি না, মুম্বাই থেকে অর্ডার দিয়ে বানিয়ে আনতেন। এত কিছুর পরও কেউ তাকে এক শাড়ি 2 বার পরতে দেখেনি। এত স্মার্টলি কলেজে আসতেন। আমরাও তার স্টাইল, হাঁটাচলা, হাসি, কথাবার্তা এসব ফলো করতে চাইতাম। কলেজের ছেলেরা ওনার প্রতি সহজেই আকৃষ্ট হতো। এক ছাত্র তো ওনাকে প্রপোজই করে বসলো। সেই আফসানা ম্যাডামের গায়ে দামি ফ্যাশনেবল পোশাকের পরিবর্তে একটা সাদামাটা বোরকা। অবাক না হয়ে পারলাম না। আমি বললাম, ম্যাডাম ঘটনা কি, খুলে বলবেন? শুনতে চাও? তাহলে যে একটু কষ্ট করে আমার বাসায় যেতে হবে। গাড়িতে তো বিস্তারিত বলা সম্ভব নয়। যাবে? জি আচ্ছা। আমি যেন ভুলেই গেলাম
আমাকে আমার বাসায় যেতে হবে। আগামীকালের ফটোশ্যুটের প্রস্তুতি নিতে হবে। 1 সপ্তাহ পর আমার শুটিং শুরু। ম্যাডামের বাসায় ঢুকিয়ে দ্বিতীয়বারের মতো অবাক হলাম। আগের সে শান শওকত, জেল্লা জৌলুস কিচ্ছু নেই, একেবারেই সাদামাটা। আমি বললাম, ম্যাম, এটা কি আগের সেই বাড়িটা না? হ্যাঁ। ঘরে সব দামি দামি পেন্টিং, সোফা সেট, ঝাড়বাতি, বিদেশি শোকেস, আলমারি এসব দেখছি না যে? এই বাড়ি কি ছেড়ে দিতে যাচ্ছেন? আফসানা ম্যাডাম কিছু বললেন না, শুধু এক চিলকে মুচকে হাসি উপহার দিয়ে মাথা নাড়লেন। আমি বললাম, আর তর সইছে না, আপনার কথাগুলো শুনতে খুব ইচ্ছে করছে। সবকিছুতে কেন এত পরিবর্তন? আফসানা ম্যাডাম বললেন, সবাই বলবো। অনেকদিন পর আমার বাসায় এলে আগে তো মুখে কিছু দিয়ে নাও। নাস্তা এবং শরবতের ট্রে খাটের ওপর রাখতে রাখতে আফসানা ম্যাডাম বললেন, অনেকদিন পর তোমাকে দেখে খুব ভালো লাগছে। তোমাদের ব্যাচের তুমি, হ্যাপি, পপি, মার্জিয়া, মৌসুমি, কলেজে তোমরাই আমার প্রিয় ছাত্রী ছিলে। তোমাদের কেন যেন কখনো ছাত্রী মনে হতো না, মনে হতো আমার বান্ধবী। খুব আপন মনে হতো, কখনো মনে হতো বোনের মতো। জি ম্যাম, আপনাকেও আমাদের খুব ভালো লাগতো। আপনার সবকিছু আমরা ফলো করতে চাইতাম। কি যে ফ্যাশনেবল মাইন্ডেড ছিলেন আপনি, হঠাৎ কি হয়ে গেল আপনার? বলছি, তার আগে তোমার সম্পর্কে বলো। কি করছো এখন? পড়াশোনা করছো তো? জি। রিকশায় করে কোথায় থেকে আসছিলে? আমি ইতস্তত গলায় বললাম, এফডিসিতে গিয়েছিলাম। এফডিসিতে? এফডিসিতে কেন? সিনেমায় অভিনয় করতে চাওয়ার পুরো ঘটনাটা খুলে বললাম আমি। আফসানা ম্যাডাম ধৈর্যের সঙ্গে সব শুনে মৃদু হেসে বললেন, অভিনয়ে নাম লেখাতে চাও? কি হবে তাতে? ধরো তুমি বিরাট একজন অভিনেত্রী হয়ে গেলে, তাতে লাভ কি? আমি লজ্জিত গলায় মাথা নিচু করে বললাম, সবাই আমাকে এক নামে চিনবে, অভাব অনটন থাকবে না, টাকা পয়সা, গাড়ি বাড়ি এসব হবে, এই তো। তারপর? তারপর তারপর আর কি? বুঝেছি, তুমি বলতে লজ্জা পাচ্ছ, আমি বলে দিচ্ছি। সব মেয়ে যেমনটা চায়, একটা ভালো ছেলে দেখে বিয়ে করা, পরিবার গঠন করা, সন্তানাদি মানুষ করা, তাই না? এভাবে চলতে চলতে একসময় তোমার বয়স হবে। তারপর? তারপর আর কি ম্যাম? একদিন সবকিছু রেখে মরে যাব। জন্মেছি যখন, মরতে তো হবেই। মরতে হবে কথাটা এত সহজভাবে বললে, যেন মৃত্যুতেই সব শেষ। কিন্তু মৃত্যু মানে তো শেষ না। মৃত্যু জাস্ট একটা দরজা, ক্ষণস্থায়ী জীবন থেকে অনন্ত জীবনে প্রবেশ করার সদর দরজা। জি ম্যাম। অল্প কয়েক বছর, ধরো 60-70 বছরের দুনিয়ায় বেঁচে থাকার জন্য কত প্ল্যানিং, কত হিসেব নিকাশ। এইভাবে অনন্ত জীবনের জন্যও কি কোনো প্রস্তুতি আছে? তা তো জানি না ম্যাম। জানাটা খুব দরকার। মৃত্যু চলে আসার আগেই তো জানতে হবে, তাই না? পরে জানলে কি কোনো লাভ হবে বলো? গান বাজনা, মুভি, মাস্তি, আড্ডা, খেলাধুলা আর ফেসবুক, ইউটিউবে এক আনন্দময় জীবন কাটাচ্ছে এই প্রজন্ম। অথচ এইসব আনন্দকে বিষাদে রূপান্তরিত করতে আরোগ্যহীন কোনো অসুখ অথবা কোনো একটা কঠিন বিপদেই যথেষ্ট। তখন আর সুন্দর এই দুনিয়ার কিছুই ভালো লাগবে না। ফুরফুরে মন মলিন হয়ে যাবে। চঞ্চল মন মোবাইল আর হেডফোন বিছানায় এক কোণে ফেলে রেখে সদা চিন্তিত থাকবে। দুরন্ত চরিত্রের লাফালাফি করে বেড়ানো মেয়েটাও হঠাৎ নিশ্চুপ হয়ে যাবে। কথাগুলো শুনতে কিছুটা বিরক্ত লাগলেও মিলিয়ে দেখলাম আফসানা ম্যাডাম যা বলেছিলেন সবই সত্যি। নিজের কাছেই নিজেকে ছোট মনে হতে লাগলো। আমি বললাম, ম্যাডাম, কথাগুলো শুনে মনে হচ্ছে আপনি আর আগের মতো নেই। ব্যাপক পরিবর্তন এসেছে আপনার লাইফে। আমাকে কি খুলে বলবেন কিভাবে কি হলো? আফসানা ম্যাডাম বলতে শুরু করলেন, তোমরা তো জানোই আমি কতটা ফ্যাশন সচেতন মেয়ে ছিলাম। বিয়েও করলাম আরেক ফ্যাশন সচেতন ছেলেকে। বিয়ের 1 বছরের মাথায় হঠাৎ আমার বাবা মারা গেলেন, রেখে গেলেন অঢেল সম্পদ। গুলশানের 2টা বিশাল বহর বাড়ি ছাড়াও সাভারে বিশাল গার্মেন্টস ফ্যাক্টরি, 20 একর জমির ওপর করা খামার বাড়ি, চট্টগ্রামে 5টা বিশাল আকারের জাহাজ, সব মিলিয়ে কয়েক হাজার কোটি টাকার বিশাল প্রপার্টি। বাবার মৃত্যুর পর সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে ভাই বোনদের মধ্যে বিরাট ঝামেলা বেঁধে গেল। ভাইয়েরা চাইলো আমাদের 2 বোনকে কিছুই না দিয়ে নিজেরাই সব কিছুর ভোগ দখল করতে। আমরা এর প্রতিবাদ করলাম। এ নিয়ে ফ্যামিলিতে তুমুল ঝগড়াঝাটি হলো। মা তার আদরে সন্তানদের মধ্যে ঝগড়াঝাটি হতে দেখে স্ট্রোক করে মারা গেলেন। ভাইয়েরা এর দায় চাপালো আমাদের উপর, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করলো। আমরাও নারী কল্যাণ সমিতির পরামর্শে পাল্টা মামলা দিলাম। অশান্তি আর দ্বন্দ্ব কলহের তখন থেকেই শুরু।
ভাই বোনদের দীর্ঘদিনের মধুর সম্পর্কটাতে বিরাট ফাটলের সৃষ্টি হতে বেশি সময় লাগলো না। আমি মানসিকভাবে ভেঙে পড়লাম। এক সময় হঠাৎ একটা ঘটনা ঘটল। আমার এক কাজিন আছেন, জেরিন। এই ধানমন্ডিতেই থাকেন। উনি একজন নাস্তিকের মেয়ে ছিলেন। ঢাকা ভার্সিটিতে পড়তেন। জামিল নামের এক ছাত্র তখন মানুষদেরকে দিনের দাওয়াত দিয়ে বেড়াতো। তার আহ্বানে সাড়া দিয়ে অনেক ছাত্রের জীবন পরিবর্তন হয়ে গেল। সে দাওয়াতের প্রভাবে আকৃষ্ট হলেন জেরিনও। বাবার নাস্তিকতা নিয়ে তার মনে প্রশ্ন জাগতে লাগলো। ইসলামের সুন্দর সুশৃঙ্খল আদর্শ তার কাছে মনে হতে লাগলো সবচেয়ে কল্যাণ এবং সম্মানের। দিনে আসার পর জেরিন বিয়ে করলেন জামিলকে, যেন আরও ভালোভাবে দিনের সব নিয়মকানুন জেনে নিয়ে আমল করতে পারেন। যারা অবাক হয়ে বলল, ম্যাডাম, এই ঘটনা তো কোথাও পড়েছি মনে হচ্ছে। হ্যাঁ, একটা বই লেখা হয়েছে জেরিনকে নিয়ে, পড়ে থাকবে হয়তো। কি যেন বইয়ের নামটা? ও হ্যাঁ, মনে পড়েছে, আধারি মানব। আধারে থাকা জেরিনের পরিবর্তন নিয়ে লেখা। ম্যাডাম, আপনি জেরিন আপুর কাজিন, কোনোদিন বলেননি তো? বলবো কি করে? আমি তো তখনই তার আদর্শকে অতটা পছন্দ করতাম না। বয়সে বড় হিসেবে এমনি তাকে একটু একটু শ্রদ্ধা করতাম। তারপর কি হলো? মানসিক টানাপড়নের মধ্যে হঠাৎ একদিন জেরিনের কথা মনে পড়ল। মনে হলো তিনিই পারেন আমাকে কিছুটা সান্ত্বনা দিতে। আমি তার কাছে গেলাম। গিয়ে শুনলাম উনি বাসায় নেই, স্বামীর সঙ্গে মাস্তুরাত জামাতে গিয়েছেন। আমার তখন একটাই চাওয়া, মানসিক প্রশান্তি। জেরিনই পারবেন আমাকে কিছু কথা বলে মানসিক প্রশান্তি দিতে। আমি ওনার সাথে দেখা করতে সেখানে গেলাম। গিয়ে দেখি পবিত্র হাদিস থেকে তালিম হচ্ছে। একজন মহিলা তালিম করছেন। জেরিন ও অন্যান্য মেয়েরা কি এক ঐশ্বরিক আবেশে আবৃষ্ট হয়ে মনোযোগ দিয়ে হাদিস কোরআনে সে তালিম শুনছে। দৃশ্যটি আমার কাছে ভালো লাগলো। আমিও একপাশে বসে গেলাম, তালিম শুনছি। হঠাৎ তালিমের একটি কথা আমার মনে ভীষণভাবে দাগ রেখে গেল। দুনিয়ার সম্পদ এবং সৌন্দর্যের ধোকায় পড়ো না, এর সবই ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। হাদিসটি শোনার পর আমার চোখ বেয়ে দরদর করে পানি নামলো। শরীরটা কেমন যেন কেঁপে উঠল। এত এত প্রাচুর্য আমাকে কি দিয়েছে? না সুখ, না প্রশান্তি। এখানে মেয়েরা কত প্রশান্ত মনে তালিম শুনে যাচ্ছে, আর আমি ছুটে চলছি সম্পদ বাড়ানোর আশায়। সেদিনে সেই সাপ্তাহিক তালিমের মজলিস অবারিত শান্তির দ্বার খুলে দিয়েছিল, তার আর বন্ধ হয়নি। প্রতি সপ্তাহে নিয়মিত তালিমে যেতে লাগলাম। অবাক হয়ে লক্ষ্য করলাম বাবার সম্পত্তির প্রতি আমার আর কোনো আগ্রহ লাগছে না। ভাইদের বললাম আমার অংশের প্রতি আর কোনো দাবি নেই, তোমরা চাইলে নিয়ে নিতে পারো। এরপরে ঘটনাগুলো দ্রুত ঘটতে লাগলো। আমার স্বামীকেও আল্লাহ পরিবর্তন করে দিলেন। তার বিজনেসগুলো হালাল পন্থার ছিল না। তাবলিগে গিয়ে তার মধ্যেও অনুশোচনা এলো। হারাম উপার্জনে পথ ছেড়ে দিল। ভাইয়েরাও অবশেষে আমাদের সম্পত্তি আমাদেরকে ফিরিয়ে দিয়ে দায়মুক্ত হলেন। এই যে এই বাড়িটি দেখছো, সম্পদ বন্টনের পর এটি এবং আরও কিছু প্রপার্টি আমার ভাগে পড়েছে। মাস শেষে যা বাড়ি ভাড়া আসে পুরোটাই দাওয়ার কাজে, আল্লাহর দিকে মানুষকে ডাকার কাজে বিলিয়ে দিই। উপরতলায় বিশাল একটি ফ্লোর ছেড়ে দিয়েছি তালিমের জন্য। এই ফ্লোরটিতে প্রতি সপ্তাহে মাস্তুরাতের তালিম হয়। প্রতি মাসে একজন আলেম এসে পর্দার আড়ালে বসে বয়ান করে যান। মহিলারা নিয়মিত হাদিস কোরআনে তালিমে আসেন। আমাদের ঘর আলোকিক করে ততদিনে এক কন্যা সন্তানের জন্ম হয়েছে। স্বামীর হালাল বিজনেস থেকে যা আয় হয় তা থেকে আল্লাহ আমাদের চালিয়ে নিচ্ছেন। এই হলো আমার এখনকার জীবন। এই নতুন জীবনে আল্লাহ আমাদের যে শান্তি দান করেছেন তা বেহেশতি সুখ শান্তি থেকে কোনো অংশেই কম নয়। যারা এরপর বলল, আফসানা ম্যাডামের কথাগুলো শোনার পর অবাক হওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তিনি জীবনটাকে যেভাবে ভাবছেন আমি কখনোই এমন করে ভাবিনি। আমি টাকা আর খ্যাতির পেছনে ছুটতে চাচ্ছিলাম, উনি টাকা থেকে দূরে সরে থাকছেন। উনি দিনের জন্য সব ধন সম্পদ বিলিয়ে দিলেন, আর আমি আমার মূল্যবান ইমানি সম্পদ কয়েকটা টাকার বিনিময়ে বিক্রি করতে সিনেমায় নামতে চেয়েছিলাম। উনি আমার শিক্ষাগুরু। একজন শিক্ষিকা যদি জীবনে মূল্যবোধ বুঝে দিন মেনে চলতে পারেন, আমি তার ছাত্রী হয়ে সেটা কেন গ্রহণ করতে পারবো না? আফসানা ম্যাডামের একটা কথায় তখন শুধু আমার কানে বাজছিল যে জীবনের কোনো গ্যারান্টি নেই, তার জন্য কত প্ল্যানিং, অথচ সামনে অপেক্ষা করছে এক অনন্তকালের জীবন। তার জন্য কি আমাদের কোনো প্রস্তুতি আছে, কোনো প্ল্যানিং আছে? আমি সেদিনকার মতো বাসায় ফিরে গেলাম। মাথায় কিছুক্ষণ আগের কথাগুলোই বারবার ঘুরছিল। ঘরে পায়চারি করছিলাম আর ভাবছিলাম আমি কোন পথে যাব। আবেগকে কিছু সময়ের জন্য দূরে সরিয়ে রেখে
বিবেকের কাছে নিজেকে সঁপে দিলাম। বিবেক বলল, ফিরে এসো। আর নয়, অনেক হয়েছে। জীবনটা নাটক সিনেমা নিয়ে ব্যস্ত থাকার জন্য নয়। এ জীবন কারো ব্যক্তিগত সম্পদ নয় যে যেভাবে ইচ্ছে অতিবাহিত করবে। এটা একজনের দয়ার দান। তিনি আল্লাহ। তিনি দয়া করে জীবন দান করেছেন। একদিন তার কাছে ফিরে যেতে হবে এবং পুরো জীবনের প্রতিটি মুহূর্তের পুঙ্খানুপুঙ্খা হিসাব দিতে হবে। অনেক বুঝে শুনে সিদ্ধান্ত নিলাম সিনেমায় অভিনয় করব না। ছবি সাইন করার জন্য আমি আর প্রডিউসারের কাছে গেলাম না। ফোন বন্ধ করে দিলাম যোগাযোগের সব রকমের পথ। এই তো এ পর্যন্তই আমার গল্প। আমি পাপের পথ থেকে ফিরে থাকার সামান্য চেষ্টা করেছি আর দোয়া করেছি আল্লাহর কাছে। আল্লাহ আমাকে অনুগ্রহ করে তাওফিক দিয়েছেন। তিনি কখনো বান্দার আকুতি ফিরিয়ে দেন না। ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনবো। এবং হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকল ভাই এবং বোনদেরকে আল্লাহ তাআলার সুশীতল ছায়ায় ইসলামের পথে আসার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।